শোনা। ঘটনা কালেক্ট করেছি একটি বন্ধুর থেকে। বন্ধুর অনুরোধে বন্ধুর আসল নাম প্রকাশ করলাম না, তবে তার জায়গায় ইনায়েত ইসলাম নামটি দিলাম। ঘটনাটির সাথে দুটি সময়ের কথা আমি বলবো তোমাকে। এক, 2017-এ আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনা, এবং কেন ঘটেছিল সেই ঘটনাটি, সেটির জন্য একটি 1960-এর ঘটনার কানেকশন আছে। পুরোটা শুনলে বুঝতে পারবেন এবং শুনে ভালো লাগবে এতটুকু আশা করছি। ইদানিং ভারী বৃষ্টি হচ্ছে দিল্লিতে, এবং সমস্ত জায়গায় হচ্ছে কম বেশি। আমি যেখানে থাকি সেখান থেকে হজরত নিজামুদ্দিন আউলিয়ার মাজার দেখা যায়। আমার বারান্দা থেকেই সেটি দেখা যায়। ঘুম না আসায় আমি লিখতে বসলাম এই ঘটনাটি। চারিদিকে বৃষ্টি প্রবল বেগে হচ্ছে, ওয়েদারটি খুবই জমজমাট, তাই 5th ফ্লোরের বারান্দা থেকে সমস্ত কিছু দেখতে দেখতে, বৃষ্টির শব্দ শুনতে শুনতে এখন ভোর 5টা, আর লিখছি বন্ধুর ভাষায়। সময়টি ছিল 2017-এর গরমের শেষ আর বর্ষার শুরুর সময়। আমি এবং আমার ভাই, মানে কাকার ছেলে, আমরা ভাই কম বন্ধু বেশি একে অপরের। তো বাড়ি থেকে 15 মিনিট দূরে আমরা পায়ে হেঁটে যেতাম রোজ ধূমপান করতে। বয়স খুবই কম ছিল, 18 কি 19 হবে। যেতাম সিগারেট নিয়ে, তো বাড়ির থেকে লুকিয়ে, পাড়ার লোকজনদের থেকে লুকিয়ে যেতে হতো। তাই জন্য আমরা একটু দূরে যেতাম, প্রায়ই যেতাম। আমাদের এলাকাটা ছিল মুসলিম এলাকা, এবং আমরা যেখানে যেতাম সেটা হিন্দু বসতি, তো দুটো ভিন্ন কালচারের পরিবেশ। আমি বলে রাখি, আমার সেই টাইমে নিজের একটি সাইবার ক্যাফে ছিল, ছোট মতো, খুব একটা বড় না, কিন্তু একটা ছোট্ট দোকান ভাড়া করে নিয়েছিলাম। অল্প বয়সে ইনকামের রাস্তা শুরু করেছিলাম, কারণ শুরু থেকেই বাবার উপর ডিপেন্ড হতে ভালো লাগতো না। নিজের প্রয়োজনগুলো যাতে নিজে মেটাতে পারি এই ভেবেই। বাড়ি থেকে আধা ঘন্টা দূরে আমাকে সাইকেল চালিয়ে যাওয়া আসা করতে হতো। ফিরতাম প্রায় রাত 10টা থেকে 10:30 নাগাদ। তারপর ব্যাগ রেখে একটু রেস্ট নিয়ে আমি বেরিয়ে পড়তাম, ভাইকে ডাকতাম, এবং ভাই আর আমি হেঁটে হেঁটে যেতাম। যেখানটায় বসে আমরা আড্ডা দিতাম সেই এলাকাটার বর্ণনা দিই। সেটি ছিল পিচ রাস্তা, একদিকে জঙ্গল এবং রাস্তার পাশে একটি খাল, এবং খালের পাশে বাঁশবাগান। বাঁশবাগানটিকে ভাগাড় বলা হয়, কারণ ওখানে মারা যাওয়া পশু পুঁতে আসা হতো। রাস্তার একধারে জঙ্গল, একধারে খাল, এবং খালের ধারে আমরা বসতাম। ছোট মতো একটা পুল ছিল, যেটার মাধ্যমে বর্ষাতে জল নিষ্কাশন হতো। জলা থেকে খাল, খাল থেকে জলা। এলাকার জলের লেভেল মেনটেন করার জন্য এরকম ছোট ছোট পোল গ্রামাঞ্চলে থেকে থাকে। সেই পোলের উপরে বসে কিছু সূক্ষ্ম পাতা এবং কাগজ দেখে আগুন জ্বালাবার বুদ্ধি আসলো। ছেলে মানুষই বুদ্ধি। সেগুলোকে হাতে তুলে বাঁশবাগানের দিকে গেলাম পোল পার করে। খালের অন্য পারে বাঁশবাগান। ভাই যদিও বারণ করলো, বলল, অন্য এলাকা, এখানে আগুন জ্বালাস না, চল বাড়ি যাই, অনেক রাত হলো। আমি তাকে বললাম, তুই বস তো একটু। তার মানা করা সত্ত্বেও আমি আগুন জ্বালালাম। এটা ছিল আমার অনেক বড় ভুল। সেটা আমি কিছুদিন পরে টের পেলাম। আগুন যখন একটু হাই হয়ে আসে, তখন ওখানে একজন 45 থেকে 50 বছরের লোক আমাদেরকে হঠাৎ করে জোরে রেগে গিয়ে চিৎকার করে বলে যে, কে, কারা ওখানে, কে আগুন জ্বালালো? আমরা ভয় পেয়ে গেলাম। ওখান থেকে 2-3টি বাড়ি আছে 5 মিনিট দূরে। তো আমরা ভয় পেয়ে গিয়ে সেখান থেকে একটুখানি পিছিয়ে এলাম। তারপর ছুটে পোল পার হয়ে বাড়ির দিকে দৌড়লাম। যাক, আমাদের চিনতে পারেনি, আমরা বেঁচে গেলাম। পরদিন যখন সেই রাস্তা দিয়ে আমরা দোকানে যাচ্ছিলাম, বাঁশবাগানের দিকে তাকিয়ে চমকে গেলাম। দেখলাম বাঁশবাগানের সাথে জলার কিছুটি অংশ পুড়ে গিয়েছে। বুঝতে পারলাম আমার ধরানো আগুন বেশ বড় রূপ নিয়েছিল। ভাগ্যিস রাত 3টের সময় বৃষ্টি হয়েছিল, তাই বেশি ক্ষতি হয়নি। মনে মনে খুব খারাপ লাগা কাজ করছিল। আল্লাহর কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। এবং সারাদিন আমি ভাবলাম বিষয়টি। কাজের শেষে যখন মনমরা হয়ে বাড়ি ফিরছিলাম, তখন প্রায় রাত 11টা বেজে গেছে। একটু দেরি হয়ে গিয়েছিল সেদিন বাড়ি ফেরার সময়। আমাদের বাড়ি থেকে 10 মিনিট দূরে একটি পুরনো বড় বাড়ি আছে। বাড়িটি খুব পুরনো এবং বিশাল বড় আকারের, বড় এরিয়া নিয়ে তৈরি। পুরনো বাড়িটিতে একদিকের অংশে কেউ থাকে না, অন্যদিকে সপরিবারে মানুষ বসবাস করে। পাড়ার মেইন রোড বাড়ির পিছনের গেটের ধার দিয়ে। আসার সময় দেখলাম একটি সাদা বিড়াল এবং একটি কালো মিশমিশে সাপ এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার একটু অন্যরকম লাগলো, হালকা ভয় লাগলো বলা চলে। জোরে সাইকেল চালিয়ে বাড়ি ফিরে এলাম। সে রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না। বারবার মনে পড়ছিল সেই বিড়াল এবং সাপের কথা। আমার রুমে আমি এবং আমার দাদি থাকি। আমি একদিকে ঘুমাই, দাদি জানার একদিকে।
দাদিজান জিজ্ঞাসা করল আমার ঘুমোতে না পারার কারণ কি। আমি বললাম কিছু না, একটা অদ্ভুত গরম লাগছিল, যদিও ওয়েদার ঠান্ডা ছিল। আমি ফ্যান চালিয়ে ঘুমিয়ে গেলাম। তারপর দাদিজান বলল বেশি না ভেবে ঘুমিয়ে পড়। আমি ঘুমোলাম। পরদিন আবার দোকানের উদ্দেশ্যে বেরোলাম। ফেরার সময় আবার সেই জায়গায় দেখলাম সেই সাপ আর বিড়াল। এইবার দেখলাম সাপ আর বিড়াল যেন অনেক ক্রোধ নিয়ে বসে আছে আমার জন্য। এইবার আমার ভয় লাগলো। খুব স্পিডে সাইকেল চালিয়ে সেখান থেকে চলে এলাম। সেই রাতে আবার এক অবস্থা, ঘুম আর আসে না। বারবার ভাবছি পরপর দুদিন এরকম হলো। আবার দোহা পড়ে ঘুমিয়ে গেলাম। পরদিন ফেরার সময় হলো আরেকটু ভয়াবহ ঘটনা। যখনই ওই বাঁশবাগান পার করলাম, হঠাৎ করে দেখি সাইকেলের কেরিয়ারে সেই সাপটা। আমার ভয়ে হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। সামনে তাকাতেই দেখি বিড়ালটি আমার সাইকেলের সামনে এসে গেল। হঠাৎ করে ভয় আমি কিচ্ছু না ভেবে সোজা এদিকে ওদিকে না দেখে যতটা স্পিডে পারলাম সাইকেলে পেডেল মেরে বাড়ির দিকে এগোতে লাগলাম। একবার যে ঘাড় ঘুরিয়ে দেখব সেই সাহসও হচ্ছিল না। তারপর হঠাৎ দূর থেকে জোরে জোরে একটা রাগান্বিত শব্দ আসছিল আমার কানে। কেন লাগালি আগুন, কেন লাগালি? বারবার একই শব্দ। তবুও মনে মনে আল্লাহ তাআলাকে ডেকে পিছনে তাকালাম। অন্ধকারে আমি বুঝতে পারছি চকচক করছে সেই সাপের গায়ের চামড়া। আমার মনে হচ্ছে আমি কতক্ষণে বাড়ি যাব, কাউকে সাহায্যের জন্য ডাকবো। যেখানে আমার সাথে এই ঘটনাগুলি ঘটল সেখান থেকে 5 মিনিট দূরে আমাদের পাড়া শুরু হয়। শুরুতে একটা মাজার আছে। ওই মাজারটিতে আমাদের পাড়ার একজন খুবই ভালো মানুষ থাকতেন। ওনাকে আমরা হাজি সাহেব বলে চিনি। আমাদের জন্মের আগেই উনি মারা গিয়েছিলেন। উনি এবং ওনার বউয়ের মাজার ওটা। বাড়ি আসার সময় এবং যাওয়ার সময় আমি নিয়মিত সালাম দিয়ে যাই ওখান থেকে। যেই মাজার পার করলাম আর কিছু দেখতে পেলাম না। আল্লাহকে শুকরিয়া জানিয়ে বাড়ি ফিরি। যে রাস্তা দিয়ে আমি যাতায়াত করি সে রাস্তায় খুব কম ঘর বাড়ি। রাত বেশি হয়ে যাওয়ায় কেউ থাকে না, রাস্তা ফাঁকাই থাকে। এসে আমাকে দেখে আমার আম্মা জান জিজ্ঞাসা করল, কি হয়েছে, হাঁপিয়ে গিয়েছিস কেন? বললাম কুকুর তাড়া করেছিল। ব্যাপারটা চেপে গেলাম। এসব বললে আমাকে দোকান যেতে দেবে না। পরদিন থেকে আর কোথাও বেরোতে পারবো না, তাই বললাম না। রাতে ঘুম আসছিল না। আগের মতোই আবার দোয়া দুরুদ পড়ে ঘুম আসলো। সেদিন আমি দুটি স্বপ্ন দেখি। প্রথমে যেটি দেখলাম সেটি অনেকটা এরকম। স্বপ্নে একজন বৃদ্ধ আমাকে বলছে, তুই তারই বংশের ছেলে যে আমাকে অপমান করেছে আর যার জন্য আমার এলাকা ছাড়া হতে হয়েছিল। এবার আমি তার প্রতিশোধ নেব। কোথায় পালাবি তুই? কেউ কিচ্ছু করতে পারবে না। বিকট একটা হাসি দিয়ে হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে গেল সে। তারপর আমার চোখ বন্ধ হয়ে আসছিল। অনেক কষ্টের পর আমার নাকে সুন্দর একটা সুগন্ধি অনুভব করলাম। স্বপ্নে দেখলাম কেউ একজন সেই পোলের উপরে বসে আছে সাদা আলখাল্লা পরে। স্বপ্নের মধ্যে হালকা আবছা দেখলাম বেশ সুন্দর এবং সুস্বাস্থ্যবান একজন পুরুষ। আমাকে দেখে তিনি বললেন যে, ভয় নেই, তোমার কোনো ভয় নেই। পরিবেশটা খুবই ভালো লাগছিল সেই মুহূর্তে। তারপর আমার ঘুমটাও ভালো হলো। মনে মনে ভাবছিলাম সবটা স্বপ্ন ছিল নাকি সত্যি এরকম কিছু ঘটল। ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। ভোরে ওঠার পর দাদিজান জিজ্ঞাসা করল, কি হয়েছিল গতকাল রাতে? আমি ওনার থেকে কিছু লুকাই না, তাই আমি তাকে সবকিছুই খুলে বললাম। আর আজকের স্বপ্নের কথাও খুলে বললাম। দাদিজানের বয়স প্রায় 100-র কাছাকাছি। 90 অনেকদিন আগেই ক্রস হয়ে গেছে। নামাজ কোরআন নিয়ে থাকতেন, খুব সাহসী ছিলেন। যদিও এখন তিনি বেঁচে নেই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 2020 সালে। তো যাই হোক, সবকিছু দাদিজান সেই সময় শুনলেন এবং শোনার পরে জানতে চাইলেন যে ইদানিং গত 1 মাসে বা গত 2 মাসে আমি কিছু খারাপ কাজ করেছি কিনা বা কারোর ক্ষতি করেছি কিনা। এতক্ষণ আমি কিন্তু আমার দাদিজানকে ওই আগুন লাগার ব্যাপারটা বলিনি, কিন্তু দাদিজানের এত করে জিজ্ঞাসা করার পর আমি বলতে বাধ্য হলাম। পুরোটা শোনার পর তিনি বললেন, হ্যাঁ, যেটা ভেবেছি সেটাই ঠিক। আমি জিজ্ঞাসা করলাম, কি ঠিক, কি বলছো তুমি? তখন আমাকে আমার দাদুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শোনালেন দাদিজান।
এই ঘটনার শেষে বোঝা যাবে আমার সাথে এত কিছু কেন হচ্ছে। আমার দাদি যান খুবই তীক্ষ্ণ বুদ্ধি এবং তার স্মৃতিশক্তি খুব ভালো ছিল এতটা বয়স হওয়াতেও। দাদি যান যেটি বললেন আমি সেটি নিজের মতো করে লিখছি। 1960 সাল, তখন বর্ষাকাল। তখন এত পাকা বাড়ি ছিল না, ঘরবাড়ির সংখ্যাও খুব কম ছিল। ফাঁকা রাস্তা, মাঠ, জলা, খাল সবই জলে পরিপূর্ণ থাকত। সেই সময় সেই খাল থেকে কাঠের ছোট নৌকো করে মানুষ আসা যাওয়া করত। খাল ছিল খুবই চওড়া, বর্তমানে রাস্তা হয়ে ছোট হয়ে গিয়েছে। তোর দাদু কলকাতাতে কাজে যেতেন তখন, ফিরতে রাত হতো প্রায়। বর্ষাকালে গ্রাম অঞ্চলের মানুষের মাছ ধরার খুব নেশা ছিল, তোর দাদুরও ছিল। একদিন দুদিন চেষ্টা করেও মনের মতো মাছ পায়নি বলে পরের দিন কলকাতা থেকে মাছ কিনে নিয়ে ফিরছিল রাস্তা দিয়ে। সে রাস্তা হলো বর্তমানে ওই রাস্তাটা যেখানে বসে আমরা আড্ডা দিতাম। স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে বাড়ি আসতে 30 মিনিট সময় লাগতো। দাদু যখন আসছিল তখন হেঁটে হেঁটে আসার সময় সেই জায়গায় দেখে একজন বয়স্ক মানুষ হাতে জাল এবং হ্যারিকেন নিয়ে মাছের সন্ধানে খালের ধারে এদিক ওদিক করছে এবং তার মুখে খুব হতাশা। দাদু জিজ্ঞাসা করল, এত রাতে এখানে মাছ পাবেন না, বাড়ি ফিরে যান। বয়স্ক লোকটি বলল, বাবা, ছেলেটার শরীর অসুস্থ, মাছ খাবার ইচ্ছা হয়েছে, তাই আমি এত রাতে বেরোলাম। দাদু বৃদ্ধের হতাশা দেখে বলল, ঠিক আছে ঠিক আছে, আপনি যান, আপনি বাড়ি চলে যান, এই নিন, এই মাছটা নিয়ে যান। এই বলে দাদু ব্যাগ থেকে বড় সাইজের একটা জ্যান্ত কাতলা মাছ, যার মুখ দড়ি দিয়ে বাঁধা, পুরনো সময় যেরকম ভাবে মাছ নিয়ে আসা হতো আর কি, সেই কাতলা মাছ বের করে সে বয়স্ক ভদ্রলোককে দিলেন এবং দিয়ে বললেন, যান, ছেলেকে খাওয়ান। মাছ ধরার চেষ্টা করতে হবে না, কোথায় এখানে পড়ে যাবেন। গত 2 দিন ধরে আমিও চেষ্টা করেছি, কিন্তু মাছ পাইনি। এটা আপনি নিন, আমি কাল আবার কিনে নেব। তো বয়স্ক লোকটি তখন দাদুকে বললেন, বাবা, এ তো অনেক দাম, আমার কাছে এত টাকা নেই, তুমি রাখো, আমি এটা নিতে পারবো না। সেই কথার উত্তরে দাদু বলল, আচ্ছা নিন না আপনি, আমার কোনো অসুবিধা নেই, আমি নইলে আবার কালকে কিনে নেব, আর আপনি নিলে আমি খুশি হব, আমি আপনাকে খুশি মনেই দিচ্ছি। এই বলে তিনি বয়স্ক লোকটিকে মাছটি দিয়ে দিলেন। বৃদ্ধ খুব খুশি হলেন এবং আস্তে আস্তে অন্য রাস্তা ধরে চলে গেলেন। যাওয়ার সময় বৃদ্ধের মুখে এক অন্যরকম রহস্যময় হাসি দেখল আমার দাদু হ্যারিকেনের আলোয়। দেখে দাদু কিছুক্ষণ ভাবল, লোকটা এমন মুখাকৃতি করল কেন? দিয়ে কি ভুল করলাম? আমাকে ঠকিয়ে মিথ্যা কথা বলে নিয়ে গেল নাকি? যাই হোক, খেয়ে যদি তৃপ্তি পায় পাক, আমি বাড়ি যাই। এই ভেবে দাদু বেশি না ভেবে বাড়ির দিকে আসতে লাগলো। ফিরে যাচ্ছি আবার দাদিজানের ভাষায়। দাদিজান দাদু বাড়ি ফেরার পর জিজ্ঞাসা করলেন যে, তুমি যে বললে মাছ নিয়ে আসবে, নিয়ে আসলে না? এরপর দাদু সব ঘটনা খুলে বলে। শোনার পর দাদিজান বলে, আচ্ছা ভালো করেছো, এসো, কই মাছ রান্না করেছি, তাই খেয়ে নাও আজ। পরের দিনের ঘটনা। আবার যখন দাদু ফিরছিল মাছ কিনে, আবার সেই বৃদ্ধের সাথে দেখা। দাদু একটু অবাক হলো এবং কিছুক্ষণ ভাবল, আজকে আবারই নি। এই ভাবতে ভাবতে উনি যে সামনের দিকে এগিয়েছেন, টর্চ লাইটটা জ্বালিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি মশাই, আজ আবার বেরিয়েছেন? কাল কি খেয়ে ভালো লাগেনি? বয়স্ক লোকটি লজ্জিত একটা ভাব নিয়ে বললেন, বলছি বাবা, তুমি যে মাছটি দিয়েছিলে, বাড়ি নিয়ে যেতে যেতে সেটি পড়ে গিয়েছিল, চারিদিকে জল অন্ধকারের মধ্যে খুঁজে আর পাইনি, তাই আজ আবার এসেছি। রাত তখন 11টা প্রায়। দাদু মনে মনে ভাবলেন, সত্যি বলছে নাকি আজ আবার মাছ নেওয়ার কোনো কৌশল? তারপর বললেন, সে ঠিক আছে, কিন্তু আপনার ছেলের শরীর কেমন আছে? বয়স্ক লোকটি বললেন, শরীরটা তো খুব একটা ভালো নেই, আজ আবার বায়না ধরেছে মাছ খাবে, তাই বেরোলাম আবার। সে বৃদ্ধের কথা শুনে দাদুর মনে একটা মায়া লাগলো। দাদু ভাবল, আজকের মাছটাও দিয়ে দিনা হয়, কাল আবার কিনে নেব। এই ভেবে বলল, এই নিন, এই মাছটি নিন, চলুন, আমি আপনাকে আজকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিচ্ছি, আপনাকে বয়ে নিয়ে যেতে হবে না। এই কথা শোনায় বৃদ্ধ কিছুতেই রাজি হলো না। বলল,
না না, অত কষ্ট দেব না বাবা তোমাকে। তুমি নিয়ে যাও, তুমি খাও মাছ, আমি দেখি যদি একটা দুটো মাছ পাই এখানে। দাদুর দেখে খুব কষ্ট হলো, বয়স্ক মানুষ নিশ্চয়ই সত্যিই বলছে। আবারও একটা মাছ দাদু দিয়ে দিল। বৃদ্ধ অনেক ধন্যবাদ জানিয়ে আবার করুণ দৃষ্টিতে সে রহস্যময় হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। টর্চের আলোয় দূর থেকে দাদু দেখল সে বয়স্ক লোকটি চলে যাচ্ছেন, পিঠে মাছ ধরার জাল এবং একটি হ্যারিকেন, আর এক হাতে মাছ। এবার দাদুর অবাক লাগলো। আগের দিনের থেকে আজকের হাসিটা ছিল একটু অন্যরকম, কিরকম একটা লোভী মানুষের মুখের হাসির মতো। দাদু বেশি না ভেবে বাড়ি ফিরে আসলো। বাড়ি ফেরার পর দাদিজান জিজ্ঞাসা করলো, কি গো, কি হলো, আজও খালি হাতে ফিরলে যে? দাদু দাদিজানকে সবটা খুলে বলল। শুনে দাদিজান বলল, হ্যাঁ, বৃদ্ধ মানুষ হয়তো হাত থেকে পড়ে গিয়েছিল, যাই হোক ভালোই করেছো, দিয়ে দিয়েছ। এই ভেবে খাওয়া দাওয়া করে দাদিজান ঘুমিয়ে পড়ল। কিন্তু আমার দাদুর সহজে ঘুম ধরছে না। সেই রহস্যময় হাসি দাদু ভুলতে পারেনি। অনেক রাত করে সে রাতে দাদু ঘুমিয়েছিল। পরদিন আবার একই ঘটনা ঘটল। দাদু যখন বাড়ি ফিরছে সেই বয়স্ক মানুষের সাথে দেখা, এবং সে নাকি আবারও মাছ হারিয়ে ফেলেছে। এইবার দাদু আর মাছ দিল না। দাদুর মনে প্রশ্ন আসলো, এ তো মোটেই ভালো ব্যাপার না। একদিন দুদিন ঠিক ছিল, রোজ রোজ হচ্ছে ব্যাপারটা, এ তো মোটেও ভালো নয়। আমার দাদু মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, রোজ রোজ অত টাকা কোথা থেকে পাওয়া যাবে? রোজ রোজ মাছ কেনার মতো ক্ষমতা আছে নাকি? দাদু বলল, আজ আমাকে মাফ করবেন, আপনাকে মাছটা আমি দিতে পারবো না। আমার বউ দুদিন থেকে আশা করেছিল, আমি তাকে খাওয়াতে পারিনি, মাফ করবেন। বৃদ্ধের মুখটা হতাশ হয়ে গেল। তার কিছুক্ষণ পর যখন দাদু আসছিল হেঁটে হেঁটে বাড়ির দিকে, দাদু দেখল একটা কালো বিড়াল দাদুর পিছু নিয়েছে ঘর পর্যন্ত। দাদু ভাবল হয়তো মাছের গন্ধ পেয়েছে। ঘরে এসে দাদু দাদিজানের হাতে মাছ তুলে দিল। মাছ ভাজা শেষ হতে দাদিজান এসে বলল, হ্যাঁ গো, বাড়ির উঠোনে দেখলাম একটা কালো বিড়াল, ও তো তোমার সাথে এসেছিল না? একইভাবে মাছের পাত্রের দিকে তাকিয়ে আছে, যতক্ষণ না এক চাকা মাছ দিলাম। বিড়ালটা ওখান থেকে এক ফোঁটা নড়েনি। তারপর থেকে দাদু যখনই মাছ কিনে নিয়ে ফেরে, ওই বৃদ্ধ পথে বাধা দিত, কিন্তু দাদু অতটা পাত্তা দিতেন না। উনি বুঝে গিয়েছিলেন এটা ফ্রিতে মাছ নেওয়ার কৌশল। কলকাতা থেকে যেই মাছ নিয়ে আসতো সেগুলো খুব বড় এবং সুস্বাদু হতো। গ্রাম অঞ্চলে সাধারণত অমন মাছ পাওয়া যেত না, সমুদ্রের মাছ, তাই হয়তো বৃদ্ধ এরকম করত। কিন্তু যেদিন দাদু মাছ না নিয়ে ফিরত, সেদিন দাদু ওই বৃদ্ধকে কোথাও দেখতে পেত না, বিড়ালও পিছু ধরত না। এতক্ষণ ব্যাপারটাকে দাদু স্বাভাবিক ভাবছিল, কিন্তু রোজ রোজ এটা হতে থাকে। দাদু বুঝতে পারত এটা স্বাভাবিক কিছু নয়। রোজ রোজ এটা হওয়াতে তিনি দিনের বেলা ওখানে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারলেন ওই এলাকায় ওরকম কোনো বৃদ্ধই নেই। তাই দাদু ঠিক করলো আবার মাছ নিয়ে আসবে। যেরকম ভেবেছিল সেরকমই হলো। মাছ নিয়ে আসার সময় আবার বৃদ্ধের সাথে দেখা এক রাতে। তখন দাদু শক্তভাবে জিজ্ঞাসা করল, রোজ রোজ কি পেয়েছেন বলুন তো? খাবার ইচ্ছে হলে কিনে নিয়ে আসুন, আমাকে দয়া করে রোজ রোজ বিরক্ত করবেন না। আপনি কে বলুন তো? আপনার কোথায় বাড়ি? চলুন, আপনাকে মাছ দেব, কিন্তু একটি শর্তে। আপনার বাড়ির কাছে চলুন, ওখানেই দেব। এইভাবে বৃদ্ধকে একটু রেগে জোর করে কথা বলাতেই বৃদ্ধ রেগে উঠল, এবং রাগের সাথে তার তখন গলার স্বর বেশ কিছুটা বদলে গেছে। বৃদ্ধ দাদুকে বলে উঠল, লাগবে না তোর মাছ, তুই চলে যা, আমাকে বিরক্ত করিস নে। দাদু সেই বৃদ্ধের পাশ দিয়ে আস্তে আস্তে করে যাওয়ার সময় সে বৃদ্ধ দাদুকে একটা ধাক্কা দেয়, এবং দাদু পড়ে গিয়ে জ্ঞান হারান। 1 থেকে 2 ঘন্টা পর তিনি উঠে দেখেন তার ব্যাগ থেকে মাছ নিয়ে চলে গেছে কেউ। টাকা পয়সা যেরকম আছে সব আছে, টাকা পয়সার কোনো ক্ষতি হয়নি, কিন্তু ব্যাগে একটাও মাছ নেই। দাদু বুঝতে পারলেন কে এই কাজ করতে পারে। তখন রাত 2টো বাজে, শারীরিকও কোনো ক্ষতি হয়নি। আস্তে আস্তে তারপর বাড়ি ফিরে এসেছিল দাদু। রাস্তা দিয়ে ফেরার সময় মনে মনে দাদু ভাবলেন মাছ কিনে আনাটাই বিপদ হয়ে গেছে, তা বলে কি মাছ খাওয়া বন্ধ করে দেব? যাই হোক, কয়েকদিন মাছ না খেলেই ভালো। এই ভেবে কয়েকদিন মাছ খাওয়া বন্ধ করে দিলেন দাদু।
তারপর আর কোনো রকম সমস্যা নেই। দাদু তখন বিভিন্ন ধরনের কাজ করতেন, রাজমিস্ত্রিও ছিলেন, লিফটেরও কাজ করতেন। কিছুদিন পর রাজমিস্ত্রির কাজের জন্য কোলাঘাটের কাছাকাছি কোনো এক গ্রামে কাজে যান। দাদু যেখানে কাজ করতেন সেই গ্রামের পাশে একটি নদী, এবং নদী থেকে 10 মিনিট দূরে তিনি থাকতেন। নিজেই রান্না করে খেতেন এবং বিভিন্ন মাছও খেতেন, কিন্তু সেখানে কোনো সমস্যা নেই। সমস্যাটা হতো নিজের বাড়িতে মাছ কিনে নিয়ে গেলে। ব্যাপারটা নিয়ে উনি প্রায় চিন্তায় থাকতেন যে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে এমন। এটাই তিনি ভাবতেন প্রায় প্রায়। হঠাৎ একদিন দেখেন নদীর ধারে একটি বাচ্চা কান্নাকাটি করছে। দেখতে খুব ফর্সা এবং খুব উজ্জ্বল চেহারা, যে কেউ দেখে মায়ায় পড়ে যাবে। তার বয়স 6-7 বছর হবে। দাদু কাছে গিয়ে জিজ্ঞাসা করল, কে তুমি, কাঁদছ কেন? বলে রাখা ভালো, তখনও আমার বাবার জন্ম হয়নি, কোনো সন্তান ছিল না তখন আমার দাদুর। বাচ্চাটি কাঁদতে কাঁদতে বলল, আমি আমার আব্বার কাছে যাব। দাদু তাকে বুঝিয়ে নিজের বাড়িতে নিয়ে আসলো, নিয়ে খাবার খেতে দিল। বলল, চিন্তা করো না, আমি তোমার আব্বাকে খুঁজে দেব। অনেক বোঝানোর পর বাচ্চাটি শান্ত হলো। দুদিন পর 30-35 বছরের একজন লোক খোঁজ করতে এসে সন্ধান পেল বাচ্চাটির। উনি হলেন বাচ্চার বাবা। তারপর দাদুকে অনেক ধন্যবাদ জানিয়ে বলল, আমি এখান থেকে 30-40 মিনিট দূরে একটি গ্রামে থাকি। গ্রামে কোনো রকম সমস্যা আপনার হলে আমাকে জানাবেন, আমি সাহায্য করব। এই বলে লোকটি চলে গেলেন। লোকটি সপ্তাহে একবার আসতেন আমার দাদুর কাছে এবং দাদুর জন্য বিভিন্ন ধরনের খাবার আনতেন, সুস্বাদু এবং দামি খাবার। তো একদিন দাদু জিজ্ঞাসা করলেন, আপনি কি ব্যবসা করেন? লোকটি বলল, আমি তাবিজ বানাই, বিভিন্ন সমস্যার সমাধান করি এবং খারাপ শক্তি থেকে মানুষকে বাঁচাই। সেদিন লোকটি একটি বড় সাইজের ইলিশ এনেছিল দাদুর জন্য। দাদুর দেখে মনে হলো এটাকে আজকে বাড়ি নিয়ে যাব। হঠাৎ করে তখনই মনে পড়ল, আরে বাড়ি যেতে গেলে তো আবার সেই বুড়োর সাথে দেখা হবে, আবার সেই সমস্যা হবে। দাদু বলল, আপনি এটা নিয়ে যান, আমি এটা খেতে পারবো না, আর বাড়িতেও নিয়ে যেতে পারবো না। লোকটি বলল, কেন নিয়ে যেতে পারবেন না? দাদু সব ঘটনা খুলে বললেন। বলতে উনি বললেন, আরে ইনি চিন্তা করবেন না, আজকে আপনি নিয়ে যান, আর আমাকে ঠিকানাটা দিন, আপনার ওই রাস্তা দিয়ে কখন যাবেন সেই সময়টাও জানান, আজকে আমি আপনার সঙ্গে যাব না হয়। কথা মতো রাত 10টা বাজে। তখন গ্রামে তখন ইলেকট্রিক সেরকম ভাবে ছিল না, অন্ধকার রাস্তা। দাদু একলাই আসছিল। মেইন রাস্তায় ঢোকার আগে যে 3 রাস্তার মোড় পড়ে, সেই 3 রাস্তার মোড়ে দাদু দেখলেন সে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন। সে ভদ্রলোক বলতে এখানে ওই লোকটি যিনি তাবিজ বানান। একটি সাদা ধবধবে পা থেকে মাথা পর্যন্ত আলখাল্লা পরে তিনি দাঁড়িয়ে আছেন এবং তাকে খুব সুন্দর লাগছিল এবং সুন্দর সুগন্ধি আসছিল তার শরীর থেকে। দাদু জিজ্ঞাসা করল, আপনি এখানের রাস্তা চিনলেন কি করে? তো উনি এই প্রশ্নের উত্তরে বললেন, ওই যে আপনার থেকে ঠিকানা নিলাম, দেখলাম যাওয়ার সময় এই একটাই রাস্তা আসে, তাই এখানেই আপনার জন্য অপেক্ষা করছিলাম। দাদু জানতেন ধার্মিক মানুষ তিনি, এরকম পোশাক পরাটা স্বাভাবিক, তাই তিনি বেশি কিছু ভাবেননি। দাদুকে লোকটি বললেন, শোনেন, আমি আপনার থেকে একটু দূরে থাকব, আগে আপনি এগোন। হাঁটতে হাঁটতে কিছুটা দূরে আসার পর সেই পুকুরের পাশে একই দৃশ্য, সামনে সেই বৃদ্ধ। তখনই দাদুর পিছন থেকে দাদুর সেই পরিচিত লোকটি আওয়াজ দেয়, কে তুই? পথে কেন বাধা দিচ্ছিস? যাবি এখান থেকে? এই কথাটা শুনে বৃদ্ধ গর্জন দিয়ে উঠল, না, যাব না, এই মাছ দিতে হবে, তবেই যাব। লোকটি বলল, যা এখান থেকে, নইলে খারাপ হবে তোর সাথে। বৃদ্ধ লোকটি বিকট হাসি হেসে বলল, আমার এলাকায় এসে আমাকে এই ধমক দিচ্ছিস? তুই আমার কিচ্ছু করতে পারবি না, যা, চলে যা এখান থেকে, যা, যেখানে থাকিস সেখানে যা। তাদের মধ্যে যা কথা হচ্ছিল, দাদু এক ধারে দাঁড়িয়ে হতভম্ব হয়ে শুধু সেগুলি দেখছিল। এসব কি হচ্ছে তিনি ভেবে পাচ্ছিলেন না। অনেকক্ষণ কথা কাটাকাটির পর লোকটি নিজের পকেট থেকে একটি জল পড়ার শিশি বার করল এবং সেই জল নিয়ে বৃদ্ধর গায়ে ছুঁড়ে মারল। বৃদ্ধর গায়ে সেই জল পড়তেই বৃদ্ধ কিছুটা দৌড়ল এবং তারপরই অন্ধকারে মিলিয়ে গেল। আর সেই হাওয়ায় মিলিয়ে যেতে যেতে তার রাগান্বিত কণ্ঠস্বর পাওয়া গেল। সে বলল, তোকে আমি ছাড়বো না।
এরপর লোকটি এবং দাদু হেঁটে হেঁটে পাড়ার মুখে যে পথটি রয়েছে সেখানে আসে এবং সে মাজার পর্যন্ত এসে থেমে যায়। লোকটি তখন বলল, আপনি যান, আমি বাড়ি ফিরি, ছেলে বউ একলা আছে। রাতে তখন 11টা। লোকটা দাদুর হাতে একটা তাবিজ বেঁধে দিয়ে বলল, এটা রাখবেন, ও আপনার কোনো ক্ষতি করতে পারবে না, আর রাস্তায় কোনো রকম বাধাও আসবে না। আসলে ওটা ছিল এক জাতের জিন, যারা মানুষের রূপ ধারণ করে খাবারের সন্ধানে বেরোয়। আপনি মাছ দিয়েছিলেন, সেটা ওর খুব ভালো লেগেছিল, তাই বারবার আপনার কাছে এসেছে মাছ নেওয়ার জন্য। যাই হোক, আপনার কিছু হবে না, আমি যতদিন বেঁচে আছি আপনার কোনো ক্ষতি হবে না। এরপর তিনি আরো 4টি তাবিজ দিলেন এবং দিয়ে বললেন, এটি আপনার বাড়ির 4 কোণে জায়গা মতো পুঁতে দেবেন, কোনো ক্ষতি হবে না আপনার এবং বাড়ির কারোর। দাদু এই কথা শুনে বললেন, আপনি বাড়ি আসলে খুব খুশি হতাম, আমার বউ আপনার সঙ্গে পরিচয় করে খুশি হতো। আমি আপনার কথা প্রায়ই বলি, আপনি যে সমস্ত খাবার আমাকে দিয়েছেন আমি অনেক আনন্দের সাথে খেয়েছি, আপনি আসুন আমাদের বাড়িতে, খুব খুশি হব। লোকটি তখন বললেন, আপনি আমার যে উপকার করেছেন তার আমি কি করে বোঝাই? আমার ছেলেকে নিজের কাছে রেখে অনেক বড় উপকার করেছেন। ওইটুকু শিশু যদি হারিয়ে যেত, আমি আমার সব হারিয়ে ফেলতাম। আমি আজ আসি, কিছু মনে করবেন না। এই বলে তিনি চলে গেলেন। তিনি ওই মাজারের আগে কাছেই দাঁড়িয়ে কথা বলছিলেন। দাদু বাড়ি ফেরার পর দাদিকে সব শুনিয়েছিল। তাবিজগুলো দেখে দাদিজান কিছুক্ষণ ভাবল, ভেবে বলল, এটা তো মানুষের তৈরি তাবিজ না। দাদু বলল, কেন, তোমার হঠাৎ এমন কেন মনে হলো? দাদি বলল, এই যে লাল পাথরটা দেখছো, যার উপরে কোরআনের আয়াত লেখা আছে, এই পাথর মুঘল আমলের, কারণ এর কালার না লাল না গোলাপি, আর এর চমক তুমি লক্ষ্য করো, অন্ধকারেও হালকা আলোতে কত উজ্জ্বল। এই পাথর লোহার থেকেও শক্ত, এর উপর কোনো কিছু লেখা অনেক কঠিন ব্যাপার, সাধারণ মানুষের দ্বারা এ সম্ভব নয়। দাদি এসব ব্যাপারে খুব পারদর্শী, কারণ আমার দাদির আব্বা তাবিজ নিয়ে কাজ করতেন, তাই আমার দাদি একবারই দেখে ব্যাপারটা বুঝে গেল। দাদি বলল, লোকটি কেমন দেখতে? দাদু বর্ণনা দিল পুরো লোকটির। দাদি বলল, সে যেই হোক বড় বিপদ থেকে বাঁচিয়েছে, আল্লাহ তাকে ভালো রাখুক। তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি কোনো রকম। এতক্ষণ আমার দাদির মুখে ঘটনাটি শুনছিলাম, পরে দাদির মুখে জানতে পেরেছিলাম, যেই বাঁশবাগানে আমি অজান্তে আগুন লাগিয়েছিলাম, ওই বাঁশবাগান ছিল ওই জিনের পরিবারের বাসস্থান। আমি অজান্তেই সেখানে আগুন লাগিয়ে দিয়েছি। মনে মনে খুব ভয় করছিল শুনে। দাদি বলল, স্বপ্নে যাকে দেখেছিস সে তোর দাদুর বন্ধু জিনদের সর্দার, তাই চিন্তা করিস না, কোনো রকম ভয় নেই। তোর দাদু মারা যেতে উনি এসেছিলেন, উনি তোর দাদুর জানাজায় সম্মিলিত হয়েছিলেন, প্রায় আমার স্বপ্নে আসেন, আমি কোনো সমস্যায় পড়লে সমাধান করে দিয়ে যান। এ ব্যাপারে আমাদের পরিবারে আমার পর তোর আব্বা, তারপর তুই জানিস, আর কেউ জানে না, কারণ কিছু জিনিস কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, এবং কিছু জিনিস কাউকে বলা উচিত না। তোর সাথে এরকম ঘটনা ঘটলো তাই তুই বিশ্বাস করলি, তোকে সে দেখা দিয়েছে তাই তুই বিশ্বাস করলি। কি ঠিক বললাম তো? এর আগে যদি বলতাম তুই কি বিশ্বাস করতিস? আমি হাসলাম, হেসে বললাম, না, করতাম না। দাদিজান বলল, পৃথিবীতে মানুষ যেরকম আছে সেরকম জিন জাতীয় আছে, এরা সবাইকে দেখা দেয় না, যার কাছে নিজে থেকে আসে তারাই শুধু দেখতে পায়, আর কেউ হাজার চেষ্টা করলেও দেখতে পায় না। এরপর দাদিজান আমাকে বলল, শোন, এখন ওই রাস্তা দিয়ে যাওয়া আসা করতে হবে না, সামনের সপ্তাহে জুম্মার নামাজ পড়ে আমি যে ঠিকানা বলবো সেখানে যাবি, ফিরে এসে ওই জায়গার বিষয় আমাকে কিচ্ছু জিজ্ঞাসা করবি না, কথা দে। এই সমস্যার সমাধান না করলে পরে আরো বিপদে পড়তে হবে। আমি বললাম, ঠিক আছে, কথা দিলাম। জিজ্ঞাসা করলাম যে একলা যাওয়াটা কি ঠিক হবে? দাদিজান বলল, ঠিক আছে, কাউকে নিয়ে যাস, কিন্তু একটা শর্ত, তাকেও বলে দিস এই বিষয়ে কাউকে কিছু না বলতে, আর সে যেন এটাও জানতে না পারে যে আমি তোকে এত কিছু বলেছি। আমি বললাম, বেশ, তাই হবে। ঠিকানা মতো আমি আমার কাকার ছেলেকে সাথে নিলাম। দাদির বলা কথা মতো আমার কাকার ছেলে, সে জানে না কিসের জন্য যাচ্ছি আর কি ব্যাপারে যাচ্ছি। ঘুরতে যাওয়ার নাম করে বেরোলাম বাইক নিয়ে। চলে এলাম ঠিকানায়। কোলাঘাট থেকে 5 মিনিট বাইকে করে গিয়ে একটি মোড়ে মাথা পড়ে, এবং সেখান থেকে নেমে গেছে একটি রাস্তা যেখানে পায়ে হেঁটে আসতে হবে 10 মিনিট। তাই গেলাম,
যাওয়ার পর দেখলাম হাইওয়ের পাশের ধারে একটা রাস্তা জঙ্গলের দিকে নেমে গেছে। সেখান দিয়ে নামছে এমন সময় এক বয়স্ক লোক বলে উঠল, এই ছেলে কোথায় যাচ্ছ? এদিকে রাস্তা নেই, শুধু নদী আর জঙ্গল। আমি মনে মনে ভাবলাম, কিন্তু দাদি যে বলেছিল কারোর কথায় কান না দিয়ে যেরম বলেছি সেরমে গবি। বেশি কিছু ভাবলাম না, বললাম ঠিক আছে, আমরা জঙ্গলই দেখতে যাচ্ছি। এই বলে দাদির কথার উপর বিশ্বাস রেখে এগিয়ে গেলাম। 10 মিনিট পায়ে হেঁটে এগিয়ে যেতে দেখি খুব সুন্দর একটি জঙ্গল। আমি আর আমার ভাই হাঁটছি, বিভিন্ন রকমের পশু পাখি, পরিষ্কার বাতাস, গাছপালার শব্দ। মনেই হচ্ছিল না যে হাওড়া জেলাতে কোনো একটা এরকম জায়গা আছে। এতটাই ভিন্ন আর মুগ্ধ করা পরিবেশ যে মন ভরে গেল। মনে হচ্ছিল আমার আশেপাশে এরকম জায়গা আছে, জানতামই না। যদি ক্যামেরা থাকতো কতই না ছবি তুলতাম, কিন্তু আমরা ফোন বা ক্যামেরা কিছুই নেই সেদিন, কারণ নামাজ পড়তে বেরিয়েছিলাম। পাঞ্জাবি আর টুপি ছিল আমাদের পরনে। পরিবেশের আনন্দ উপভোগ করতে করতে ভুলেই গিয়েছি আসল উদ্দেশ্যটা কি। তারপর মনে পড়তেই এগোতে লাগলাম ধীরে ধীরে। একটু এগোতেই দেখলাম নদীর ধারে একটি মাজারের মতো জায়গা। সেখানে গিয়ে দেখি পরিষ্কার, লোকজন সেরকম কেউ নেই, হাতে গোনা 9-10 জন মানুষ। আমি একটি এগোতেই একজন 24-25 বছর বয়সের ছেলে, পরনে সুন্দর আলখাল্লা এবং মুখে মিষ্টি হাসি নিয়ে এসে আমাকে সালাম দিল এবং বলল, তোমরা কেন এসেছো আমি জানি। এই বলে সে বসতে বলল। বসলাম, চারিদিকে দেখছি আর ভাবছি কত সুন্দর জায়গা, আগে আসেনি কেন। খানিকক্ষণ পরে ছেলেটি ডাক দিল, আমাদের হাতে একটি ছোট্ট ব্যাগ ধরিয়ে দিল এবং দিয়ে বলল, এটা নিয়ে সোজা বাড়ি ফিরবে। বাড়ি যাওয়া পর্যন্ত ওই ব্যাগটা খুলবে না। আর হ্যাঁ, যেখানে তোমার সাথে ওই দুর্ঘটনা ঘটেছে ওই রাস্তা দিয়েই বাড়ি ফিরবে। মনে রাখবে, ব্যাগ যেন হাত থেকে পড়ে না যায়। যেখানে আগুন ধরিয়েছিলে ঠিক ওইখানে ব্যাগটি ছুঁড়ে মারবে। গায়ে যত শক্তি আছে তত শক্তিতে ছুঁড়ে দেবে ব্যাগটা। হয়তো ভয় লাগবে বা কোনো রকম সমস্যা আসতে পারে, কিন্তু কাজটি তোমাকে করতেই হবে। এইসব শুনে ভাই অবাক হয়ে জিজ্ঞাসা করল, কি হচ্ছে রে, কি বলছো উনি? আমি বললাম, পরে তোকে সব বলবো, এখন চল। ভাই বলল, না এক্ষুনি বল, কি ব্যাপার? আমি বললাম, না কথা দিচ্ছি তোকে আমি বলবো, চল চল। কারণ ভাই তখনও সব বিষয়টা জানতো না এবং ঠাকুমাও আমাকে বলেছে সেরকমভাবে কিছু বলতে না। ফেরার পথে যদিও ভাইকে সবটাই বললাম। ভাই শুনে বলল, ভয় নেই, আমি আছি তোর সাথে, চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। বাড়ির দিকে রওনা দিলাম। সন্ধ্যা হয়ে গেছে ততক্ষণে, বর্ষার রাত। হঠাৎ খুব প্রবল বেগে বৃষ্টি শুরু হলো। আমি আর ভাই দুজনেই ভিজে গেলাম পুরো। বৃষ্টি এতটাই হচ্ছিল যে সামনে সব ধোঁয়া ধোঁয়া দেখাচ্ছিল। যাই হোক, ওই বৃষ্টির মধ্যে দিয়ে সেই জায়গায় আসলাম যেখানে আগুন দিয়েছিলাম। তখন রাত 8টা বাজে। ব্যাগটা ছুড়ব বলে পোলের উপরে এগিয়ে গেলাম। হঠাৎ দেখলাম পোলের উপর সেই সাপটি রাগান্বিত অবস্থায় ফোঁস করছে। আমার দেখে খুব ভয় করল। এত বৃষ্টির মধ্যে অন্ধকারে হালকা আকাশে বিদ্যুতের ঝলকানিতে পরিষ্কার আমি দেখতে পাচ্ছি কালো মিশমিশে সাপের গায়ের চামড়া চকচক করছে। একটা মোটা এবং বেশ লম্বা শরীরের অর্ধেক অংশ পোলের উপর ফোঁস করছে। কি করব এখন, কিভাবে কাজটা সম্পূর্ণ করব আমি ভাবছি। ভয়ে আমি পিছনে সরে আসলাম। ভাই বলল, কিরে কি হলো, তাড়াতাড়ি কর। আমি বললাম, দেখ সামনে পোলের উপর একটা সাপ রয়েছে, কিভাবে ওই পারে যাব, খুব ভয় করছে। ভাই এগিয়ে আসলো, সেও দেখে ভয় পেল। বিদ্যুতের অল্প অল্প আলোয় দেখলাম বিড়ালটি এবং সাপটি দুইজন মিলে পাহারা দিচ্ছে সেই বাঁশবাগান। কোনো রকম পথ না পেয়ে ভাই আর আমি একটা প্ল্যান করলাম। ভাইকে বললাম, ভাই তুই এই সামনে দাঁড়া, আমি তো ভিজেই গেছি, আমি ওই ধার থেকে সাঁতরে পারে উঠে যাব। ভাই বলল, সমস্যা হবে না তো, পৌঁছতে পারবি তো? আমি মনে সাহস নিয়ে বললাম, হ্যাঁ রে, আজ না পারলে অনেক বড় সমস্যার সম্মুখীন হতে হবে, আমাকে পারতেই হবে। এই বলে ওপরওয়ালার নাম নিয়ে এগিয়ে গেলাম। সেই সময় যখন সাঁতরে খাল পার হচ্ছিলাম, তখন সেই মুহূর্তে ভাই চিল্লে উঠে আমাকে বলে, বিপদগুলো তোর দিকে এগোচ্ছে। 3-4 বার অনেক জোরে জোরে বলতে লাগলো। বুঝলাম সাপটি আমার দিকে আসছে। আমার শরীরে যত জোর ছিল সবটুকু দিয়ে শেষে পাড়ে এসে উঠলাম। দেখলাম সামনে সাপটি ফোঁস করছে। হাতের ব্যাগের দিকে একভাবে তাকিয়ে রয়েছে সাপটি। আমি তখনও জানি না ব্যাগে কি ছিল।
মনে মনে আমি যত দোয়া জানতাম সব পড়তে শুরু করলাম। প্রচণ্ড ভয় লাগছিল। মন স্থির করে ঈশ্বরের নাম নিয়ে একভাবে দাঁড়িয়ে ভাবছিলাম কি করব। মনে হচ্ছিল আমি জ্ঞান হারাবো। কিছুক্ষণ পর আমি সেই সুগন্ধি অনুভব করলাম, সেই সুগন্ধি যেটা আমি স্বপ্ন দেখার সময় পেয়েছিলাম। বাতাসে একটি শব্দ ভেসে এলো, যা তুই এগিয়ে যা, ভয় নেই তোর, আমি আছি, এগিয়ে যা। বেশ কয়েকবার এই শব্দ শুনতে পেয়ে মনে জোর পেলাম। তারপর আমি আস্তে আস্তে 6-7 পায়ে গোলাম। সাপটি সেই সময় নিজে থেকেই সরে গেছে। বাঁশবাগান থেকে কিছু মানুষের রাগান্বিত কণ্ঠস্বর শুনতে পেলাম। পালিয়ে যা, যা এখান থেকে পালিয়ে যা, শান্তিতে থাকতে দে আমাদের। আমি কোনো কথার গুরুত্ব না দিয়ে ব্যাগটায় হাত দিলাম। দেখলাম ব্যাগের ভেতর একটি কাঁচের বোতল, যার মধ্যে জল ভরা আছে। আমি সেটাকে গায়ের যত জোর ছিল ততটা জোর দিয়ে ছুঁড়ে দিলাম বাঁশবাগানের দিকে। শুনতে পেলাম শিশি ভাঙার শব্দ আর উজ্জ্বল আলো দেখলাম। তারপর কয়েকজনের চিৎকার শুনতে পেলাম। কি ভয়ঙ্কর সে চিৎকার! সাথে সাথে খুব জোরে শুরু হলো ঝোড়ো হাওয়া। সেই ঝোড়ো হাওয়ার মধ্যে আমি পিছন ঘুরে জলে ঝাঁপ দিয়ে সাঁতরে রাস্তার পাড়ের দিকে এগোতে লাগলাম। পাড়ে উঠে হঠাৎ দেখলাম সব কিছু স্থির হয়ে গেছে, আর কোনো চিৎকার নেই। বাতাস শান্ত হয়ে গেছে, মেঘ নেই, পরিষ্কার আকাশ, বৃষ্টি বন্ধ হয়ে গেছে। হঠাৎ দেখলাম অনেকটা দূরে সাদা আলখাল্লা গায়ে একজন মানুষ দাঁড়িয়ে। আমাকে উনি বললেন, আর ভয় নেই, অশুভ শক্তি তার আস্তানা ছেড়ে পালিয়েছে, বাড়ি ফিরে যাও। ব্যাগের মধ্যে একটা তাবিজ আছে, গোসল করে অজু করে পড়ে নেবে এটি। 41 দিন পর এই তাবিজ খুলতে পারবে, তার আগে ভুল করেও খুলবে না। আমি হতভম্ব হয়ে ওনার কণ্ঠস্বরে মুগ্ধ হয়ে ওনার কথাগুলো শুনতে লাগলাম। আমার আর বুঝতে বাকি ছিল না উনি কে ছিলেন। কাছে যেতে গেলাম, উনি ইশারায় আমাকে হাত দেখিয়ে মানা করলেন কাছে আসতে। আমি চাঁদের জ্যোৎস্নায় দেখলাম যাকে আমি স্বপ্নে দেখেছিলাম, ইনি সেই ব্যক্তি। সে আমাকে বারবার বলছিল, ভয় নেই, তোর ভয় নেই। আমার ডান দিকে ভাই আমাকে ডাকছে, আর বাঁ দিকে উনি দাঁড়িয়ে। দুজনেই অনেকটা দূরে। ভাই ছুটে ছুটে আসলো আমার দিকে। তারপর বাঁ দিকে তাকিয়ে দেখলাম কেউ নেই আর সেই জায়গায়। এরপর ভাই আসলে ভাইকে আর বিশেষ কিছু বলিনি। ভাইকে শুধু বলেছি যা কাজ ছিল সেই কাজটা হয়ে গেছে। এই লোকটির সঙ্গে দেখা হওয়ার ব্যাপারে আর বিশেষ কিছু বললাম না। বাড়ি ফেরার পর দেখি দাদিজানের মুখে হাসি। দাদিজান আমাকে বলল, যা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়। কথা মতো আমি তাকেও কিছু জিজ্ঞাসা করিনি। সে বলল, তাবিজটা কাল মনে করে হাতে পড়ে নিস। আমি অবাক হলাম, বললাম, তুমি কি করে জানলে? দাদি বলল, আমাকে খবর দেওয়ার মানুষ আছে। আমি বুঝতে পারলাম দাদি কি উদ্দেশ্য করে বলল। আমি বললাম হাসি মুখেই আর কি মেরে, ও হ্যাঁ, তুমি তো আবার বিনা নেটওয়ার্কে সিগন্যাল রিসিভ করো। দাদি বলল, কি বললি? এইভাবে দাদির সঙ্গে বেশ কিছুক্ষণ গল্প করে সময় কাটালাম। এরপর আসল অবাক হলাম অন্য সময়। বেশ কয়েকদিন পর আমি আর ভাই সেখানে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলাম যেখানে আমার দাদি পাঠিয়েছিল। গিয়ে সেই রাস্তা ধরে সেই জায়গায় গেলাম। গিয়ে যা দেখলাম দেখে হতভম্ব হলাম এবং অবাক হলাম। সেই জায়গায় সেদিন দেখা কিছুই নেই, শুধু গাছপালা, নদীর ধার, না কোনো দেখা পশু পাখি, না সেই মাজার। খুব অবাক হলাম দুজনেই। ফেরার সময় একজনকে জিজ্ঞাসা করলাম যে, আচ্ছা এখানে একটা মাজার ছিল না? সে বলল, কি বলছো তোমরা, এখানে আবার মাজার কবে হলো? আমরা এখানে আছি 50 বছর ধরে, এখানে কোনো মাজার নেই, এরকম কোনো জঙ্গলও নেই, কোনো ভুল হচ্ছে তোমাদের। অবাক হয়ে মনমরা হয়ে বাড়ি ফিরলাম। এই ঘটনার পর বাড়ি ফিরে দাদিকে না জিজ্ঞাসা করে থাকতে পারলাম না। জিজ্ঞাসা করলাম যে, কি ছিল দাদি ওই জায়গাটা? আমার কথার উত্তরে দাদি বলল, খুব জানতে ইচ্ছে হচ্ছে না? শান্তি হবে না মনে না জানলে, তাই তো? আমি বললাম, হ্যাঁ বলো না, এটা কি ব্যাপার? দাদি উত্তরে বলল, কিছু ঘটনার কোনো ব্যাখ্যা থাকে না, কিছু সময়ের কোনো শেষ থাকে না, কিছু জায়গায় পৌঁছবার কোনো রাস্তা থাকে না। গিয়েছিলিস ঠিকই, তবে সেটা আমাদের দুনিয়া না। এবার নিশ্চয়ই উত্তর পেয়েছিস। ঘটনাটি শোনার পর সবার মনে হয়তো প্রশ্ন আসবে বাচ্চাটিকে নিয়ে, যে বাচ্চাটিকে আমার দাদু দুদিনের জন্য নিজের কাছে রেখেছিল। এত বড় জিন তার বাচ্চা হারিয়েছিল, নিজেই তো খুঁজে নিতে পারত, দুদিন কেন সময় লাগলো? এর উত্তর পরে আমি দাদির মুখে শুনেছিলাম। বাচ্চাটি ছিল মানুষ এবং অনাথ।
উনি নিজের সন্তানের মতন তাকে লালন পালন করেছেন। খারাপ জিন যাতে কোনো নিয়ন্ত্রণ বা কোনো রকম সন্ধান না রাখতে পারি বাচ্চাটির, তাই জন্য বাচ্চাটির হাতে একটি তাবিজ ছিল, যে কারণে আমার দাদুর বন্ধু জিন উনিও কোনো রকম সন্ধান করতে পারেননি। সবশেষে আমি যেগুলো বুঝলাম সেগুলো বলি। যেখানে গিয়েছিলাম সেটা আমাদের সময়কালের দুনিয়া নয়, সেটি অন্য কোনো একটি দুনিয়া, জিন জাতির দুনিয়া। পৃথিবীতে কিছু ঘটনার কোনো ব্যাখ্যা নেই, এটাও সেরকম একটি ঘটনা। এবং শুনতে ভালো লাগলে গুছিয়ে নিয়ে পড়ো, প্রয়োজনে তোমার মতো করে লিখে নিয়ে শুনিও, তাতে আরও শুনতে ভালো লাগবে।